ছি 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 ছি, আমরা এত খারাপ। আসসালামু আলাইকুম দর্শক। আহ, একটা জনপ্রিয় বাংলা নাটকের একটা জনপ্রিয় ডায়লগ দিয়ে আজকের কন্টেন্টটা শুরু করছি। শুরু করার অনেক কারণও আছে। সেটি হচ্ছে গিয়ে দেখেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সাধারণত আসলে কন্টেন্ট ক্রিয়েশনে একটা সিগনিফিক্যান্ট জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি। যত যাই বলেন, যতই ইউটিউব ভিউ করি, যতই টাকা কামাই, যতই যাই করি, যে জিনিসটা আমাদের ভালো লাগে না সেই জিনিসটা কিন্তু আমরা করবো না বলেই আমরা কিন্তু এই কাজটা করছি। কন্টেন্ট ক্রিয়েটররা যে যেই বিষয়ে আনন্দ পায়, যে যেই বিষয়ে জানাশোনা আছে, যে যেই বিষয়ে যার ভালো লাগা আছে, সেই বিষয় ছাড়া সে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে না। যদি করেও সেই বিষয়ে সে সাকসেসফুল হতে পারে না। তো ধরে নিচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সবাই যার যার কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়ে তার তার ভালো লাগাটা একেবারে 100-এ 100 শতভাগ ভালো লাগা নিয়ে কাজ করি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, তুফান কলকাতায় রিলিজের পর থেকে, কলকাতা রিলিজের আগ থেকে না, কিন্তু কলকাতায় রিলিজের পর থেকে কিছু কলকাতার ইউটিউবার বাংলাদেশি ইউটিউবারদের সঙ্গে একটা বিবাদ লেগে গেল। দেখেন, জাতি ভাই বলে একটা কথা আছে, জাতি ভাই বলে একটা শব্দ আছে। একজন সিএনজি চালক আর একজন সিএনজি চালকের জাতি ভাই। আপনি রাস্তায় বের হন, একজন রিক্সাওয়ালাকে কিছু বলেন, 5 জন রিক্সাওয়ালা এসে আপনাকে আটকাবে। সমস্যাটা আপনি যতই ঠিক করে থাকেন, মানে সঠিক বলেন না কেন, ওই 5 জন রিক্সাওয়ালার পক্ষই নিবে। ঠিক তেমনি, রিক্সাওয়ালা বলে আমি ছোট করছি না, ঠিক তেমনি একটা কর্পোরেট অফিসে যান, একজন ব্যাংকার কখনো একজন ডাক্তারের সাপোর্ট নিবে না, সে ব্যাংকারের সাপোর্ট নিবে। একজন ডাক্তার কখনো ব্যাংকারের সাপোর্ট নিবে না, সে ডাক্তারের সাপোর্ট নিবে। এটাকে বলে জাতি ভাই, পেশাগত জাতি ভাই। তো জাতি ভাইয়ে ভাইয়ে তো একটা সম্পর্ক আছে, তাই না? ভাইয়ে ভাইয়ে কিন্তু সুন্দর একটা রিলেশন আছে। যখন ভাইয়ে ভাইয়ে সম্পর্কটা নষ্ট হয়, ওই রিলেশনটা যখন দুর্গন্ধ ছড়ায়, তখন সেই জাতির প্রতি অন্যান্য জাতি আঙুল তুলে, দেখ তোরা কি, দেখ তোদের অবস্থান কোথায়, দেখ তোরা কি করছিস, তোরা একে অপরকে কিভাবে কামড়া কামড়ি করছিস। এই হচ্ছে জাতি ভাইদের অবস্থা, যদি ভাই ভাই যদি লাগে। তো কন্টেন্ট ক্রিয়েটাররা তো জাতি ভাই, তাই না? তো আজকে কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যাচ্ছে তাই বলতেছে। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা সেটার কাউন্টার দিচ্ছে, ওটার কাউন্টার আবার কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা দিচ্ছে। ভাই, শুরুটা কে করছে এটা যদি প্রশ্ন করেন, তাহলে তো ভাই ডিম আগে না মুরগি আগে সেদিকে চলে যেতে হবে। সেটার ইতিহাস কখনোই শেষ হবে না। শুরু কে করছে সেটা বড় কথা না, শেষ কে করেছে এটা হচ্ছে বড় কথা। আজকে শাকিব খানের প্রসঙ্গ এই জন্যই আসে বারবার। ভাই, লোকটা এমনি এমনি মেগা স্টার হয় নাই। শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কথা, বাজে ইঙ্গিত, বাজে কমেন্ট, বাজে কন্টেন্ট, বাজে শেষ নাই। কিন্তু শাকিব খান কোনো কিছু রিপ্লাই দিচ্ছে না। এই কারণেই শাকিব খান শাকিব খান। আজকে কলকাতার একটা কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা কথা বললো, আর তাদের গায়ে ফুসকা পড়ে গেল। আবার বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কলকাতার একজন কন্টেন্ট ক্রিয়েটার কিছু বললো, আবার বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের গায়ে ফুসকা পড়ে গেল। তাহলে সেই জাতি ভাইয়ের মধ্যে বা নিজেদের মধ্যে, আর ওই যে ওই সব লোকদের মধ্যে যারা শাকিব খানকে নিয়ে বাজে কমেন্ট, বাজে ক্রিয়েট ইয়ে 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 কন্টেন্ট করে যাচ্ছে, তাদের মধ্যে এদের মধ্যে পার্থক্যটা কি? সবাই তো ঘেউ 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 করছেই। কি লেম লেম যুক্তি দিয়ে ভাই। একজন বলে কাউয়া বিরানি, একজন বলে ভাড়া বাসায় থাকে। মানে যখন ঝগড়া করে, যখন একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তখন তার ভেতরের সমস্ত পশুত্ব, সমস্ত অ্যানিমেল সিম্পটম বেরোয় আসে। আমার এখন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে মাঝে মধ্যে হোঁচট খাই, খারাপ লাগতেছে ভাই। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। বলছেই না হয় ওরা আমাদের সিনেমা কি কাউয়ার বিরানি, তাই বলে কি আমাদের সিনেমা কাউয়া বিরানি হয়ে গেছে? কাউন্টার দিতে হবে, সবার কাউন্টার কি দিতে হবে আমাদেরকে? ওরা তো নিজেরাই নিজেদেরকে মানে বদনাম করে ছাড়তেছে না। আমি এমন এমন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি যারা নিজেদের কন্টেন্টের মধ্যে বারবার বলতেছে ইন্ডিয়ান দর্শক হিপোক্রেট, ইন্ডিয়ান দর্শক বাংলা সিনেমা দেখে না, ইন্ডিয়ান দর্শক বাংলা জি সিনেমা সিরিজ, জিটিভির সিরিয়াল দেখে। এটা ওদের দর্শক, ওদের কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে। সেই কথাটা নিয়ে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা হয়তো সেটা টেনে বলছে, এবং সেই কলকাতার কন্টেন্ট ক্রিয়েটার ওদের দোষ দেখছে না। দেখেন এই যে জাতি ভাইয়ের মধ্যে মিল দেখেন। ওদের জাতিগত ভাইরা যখন বলে যে কলকাতার দর্শক হিপোক্রেট, ওরা কিছু বলে না। ওদের জাতিগত ভাই যখন বলে কলকাতার দর্শক সিরিয়াল দেখে, সিনেমা দেখে না, তখন কিছু বলে না। দেখে কলকাতার দর্শক হিন্দি সিনেমা দেখে, ট্রু। কলকাতার দর্শক দেখে, জওয়ান দেখে, পাঠান দেখে, আর এরা দেখে, ট্রু। কিন্তু কলকাতার দর্শক তো জিতের সিনেমা দেখে না, কলকাতার দর্শক দেবের সিনেমা দেখে না,
দেখলে কি কলকাতায় কোটি কোটি টাকা রেভিনিউ আসতো না? তুফান যেভাবে বাংলাদেশে 2.5 দিনে 4 কোটি টাকা পেয়ে যায়, 10 দিনে 14 কোটি টাকায় চলে যায়, 20 কোটি টাকায় চলে যায়, 30 কোটি টাকার ক্রস করে ফেলে 15-16 দিনে। সেখানে ওদের সিনেমা 35 লাখ ক্রস করতে পারে কেন? ওয়াই? কারণ যা রটে তার কিছুটা তো বটে। ওরাই ওদেরকে ছোট করে, আবার ওরাই ওদের মধ্যেই ইয়ে লেগে গেছে, ঝামেলা লেগে গেছে। ওদের কন্টেন্ট ক্রিয়েটররা যখন শাকিব খানকে নিয়ে কথা বলে তখন, আচ্ছা ভাই আপনাদের দেশে এত ভালো ভালো সিনেমা আছে, আপনাদের দেশে এত ভালো ভালো হিরো আছে, তাহলে কেন আপনারা আমাদের দেশের বাংলাদেশের কন্টেন্ট নিয়ে আপনাদের এত মাথা ব্যথাইবেন কেন? কারণ সবাই ভিউ বাণিজ্য করে দিন শেষে। আপনারা জানেন শাকিব খানকে নিয়ে, শাকিব খানের তুফান নিয়ে কথা বললে আপনাদের পকেটেও টাকা ঢুকবে। ট্রু, সেটা যেই বলুক, সেটা ওই যে শরৎ মিউজিকেরও ওরাই বলুক, আর আপনার কি জানি, আমি সবার নাম জানি না, ইন্ডিয়ার কলকাতা রিভিউদের, আমি আসলে কলকাতা রিভিউয়ারদের রিভিউ আমি খুব একটা দেখি না, কারণ আমি দেখি না বললে এটা আমি ছোট করছি না তাদেরকে, আমার দেখার সময় হয় না। মানে আমি আমার দেশের কন্টেন্ট শেষ করে তারপরে না অন্য কন্টেন্টে যাব। আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে যে ওদের কন্টেন্ট দেখতে দেখতে আর সময় পাই না যে অন্য দেশের কন্টেন্ট, মানে অন্য দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখি, সবার কন্টেন্ট তো দেখার সুযোগ হয় না। জাস্ট আমি কলকাতা তুফান কলকাতা রিলিজ হয়েছে বলে আমি কলকাতার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখতে শুরু করলাম যে আসলে কলকাতার কন্টেন্ট ক্রিয়েটররা, যেহেতু কলকাতায় রিলিজ হয়েছে, কলকাতায় তুফানের অবস্থাটা কি, তারা কি বলে। এক একজন বুম ধরে সিনেমার হলের সামনে গিয়ে দেখাইতেছে 10 জন 12 জন দর্শক, ঠিক আছে, ট্রু। আবার সেই 10 জন 12 জন আইসা যখন বলতেছে ভাই সিনেমাটা পয়সা উসুল, সিনেমা দেখে ভাল লাগছে, তাইলে একটা কনফ্লিক্ট তৈরি হয় না? ওই যে 10 জন সিনেমা দেখে আসছে, ওই 10 জন কি কলকাতার বাইরে থেকে ওইরা এসে জুড়ে বসছে? তারা কি ভারতের নাগরিক না? তারা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক না? তাহলে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক যদি বলে কলকাতায় তুফান ভালো হয়েছে, আর যদি হল ফাঁকা থাকে, তার মানে দোষটা কার? হ্যাঁ, তুফান এনিমেলের মতো হাইপ তুলতে পারে নাই, পারবেও না, জীবনেও পারবে না। এনিমেল কত টাকার সিনেমা, আর তুফান কত টাকার সিনেমা? এনিমেল বানাইছে 200-250 টাকা কোটি টাকা দিয়ে, আর তুফান বানাইছে 8-10 কোটি টাকা দিয়ে। তুফানের মতো এনিমেলের মতো হাইপ তুফান কি করে তুলবে? ও তুফানের এনিমেলের সাথে যারা, এনিমেলের সাথে, কেজিএফ এর সাথে, আরআরআর এর সাথে যারা, পুষ্পার সাথে যারা তুফানকে তুলনা করে, ওরা কি, ওদের ওদের পরিচয় আমি বলতে চাই না, ওদের জ্ঞানের লেভেল আমি কিছু, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তারপরেও যখন ওরা তুলনা করে তখন তো ক্রেডিট দিতে হয় তুফানকে, যে আগরতলা আর বাসতলা, আগরতলার সাথে বাসতলাকে তারা ইয়ে করছে, তুলনা করছে যে বাসতলা আগরতলার মতো হয়ে গেছে। মানে দিন শেষে কি হচ্ছে, ক্রেডিটটা তো তুফানেরই হচ্ছে। আপনারা কার সাথে তুলনা করছেন? আবার আপনারাই তুলনা করছেন কাওয়া ব্র্যান্ডের সাথে, আবার আপনারাই নিজেরাই লেগে যাচ্ছেন। আরে ভাই, আপনারা যদি মানে একটা বিষয় কি জানেন, এই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে এত সমালোচনা করতে হয়, এত মানুষের খারাপ ইস্যুস গুলা বলতে হয়, এত মানুষের খারাপ দিকগুলো তুলে ধরতে হয়, নিজেদের খারাপ দিকগুলোর দিকে চোখই পড়ে না। এই যে এখন তাদের নিজেদের, আমাদের নিজেদের রূপটা বের হয়ে আসছে এখন। এখন এতদিন সাকিবের ফ্যান গন্ডমূর্খ, সাকিবের ফ্যান গালিগালাজ করে, সাকিবের ফ্যান এই করে সেই করে, ভাই কন্টেন্ট ক্রিয়েটররাই এখন গালিগালাজ শুরু করে দিছে। মোটামুটি একটা যুদ্ধ লেগে গেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে, কলকাতার আর বাংলাদেশের। কয়জন কন্টেন্ট ক্রিয়েটর কলকাতার? কয়জন হবে? 1000-এর উপরে হবে? আমি তো 10-15 জনের বেশি নাম বলতে পারবো না। আমি তো 15-20 জনের বেশি, মানে মোটামুটি এর বেশি আর কন্টেন্ট নেই। মাত্র 15টা কন্টেন্ট ক্রিয়েটর ওই দেশের, যারা, তাদের ভিডিওগুলো 14,000-15,000 করে ভিউ হয়। আর বাদ বাকিরা যারা 500-200-300 ভিউয়ারদের কথা বাদ দিলাম, আপাতত বাদ দিলাম। ভাই তোমরা ছোট ভাই আস্তে আস্তে উঠতেছো, উঠে আসো। কিন্তু ধরে নিলাম একটা স্ট্যান্ডার্ড মান যদি ধরি 14,000-15,000 ভিউ হয়, সেই কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা হাতে গোনা 10-15 জন। বাংলাদেশেও সেম, এই 30 জন পুরা ইউটিউবে নাজেহাল করে দিচ্ছে। ইউটিউব খুললেই এ ওরে দোষে, এ ওরে দোষে, এ ওরে। কিন্তু দিন শেষে তারা সবাই আবার শাকিব খানকে নিয়েই কন্টেন্ট বানাবে। আরে ভাই, শাকিব খানকে নিয়ে না বানাইলে, যখন বিষয়টা তো শাকিব খান না, বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো রানিং ইস্যুস নিয়ে আপনি কথা বললে মানুষের ইন্টারেস্ট সেটাতে গ্রো করে, সেটা দেখার জন্য। তুফান একটা রানিং ইস্যুস, তুফান নিয়েই তো কথা বলবে, তো কি নিয়ে কথা বলবে? আর কি আছে রানিং তুফান ছাড়া? আর যেগুলো আছে সেগুলো কি কথা বলার মতো জিনিস? অবভিয়াসলি যাদের কথা বলছে যে তারা শুধু এই রিলেটেড কন্টেন্ট করছে, তো তাদের এই রিলেটেড কন্টেন্টই তো করতে হবে। তুফানের আপডেট কি, তুফান কত টাকা বিজনেস করলো, তুফান কোন জায়গায় কেমন চলতেছে, এটাই তো। এটা ছাড়া আর কি বলবে? আমাদের দেশের ছবি তুফান, আমরা এটা নিয়ে তো কথা বলবো। আমরা এনিমেল নিয়ে যতটা না কথা বলবো, জাওয়ান নিয়ে যতটা না কথা বলবো,
তার চাইতে বেশি তো আমরা তুফান নিয়েই কথা বলবো, কারণ আমাদের একটা ইন্টারনাল এজেন্ডা আছে, আমাদের দেশের সিনেমাকে হাইলাইট করা, আমাদের দেশের সিনেমাকে ওয়ার্ল্ডের কাছে পৌঁছে নিয়ে যাওয়া। কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তো একটা উদ্দেশ্য আছে, উইদাউট শুধু টাকা কামানোর জন্য সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করে না। তাদের প্রত্যেকের একটা নীতিগত জায়গা আছে, একটা মূল্যবোধ আছে, একটা এইম আছে, একটা গোল আছে, যে কেন তারা কন্টেন্টটা বানাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি। আমাদের দেশে যে কজন কন্টেন্ট ক্রিয়েট করে তাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে সিনেমার মান উন্নয়ন। একটা ভালো সিনেমা যেন ভালো হয়, একটা পরিচালক যেন প্রপার টাকাটা ইনভেস্ট করে, একটা প্রযোজক যেন প্রপার টাকাটা ইনভেস্ট করে, পরিচালক যেন ঠিক মতো পরিচালনা করে, অ্যাক্টর যেন ঠিক মতো অভিনয় করে। এই ঠেকাটা, এই দায়িত্বটা আমাদেরকে কেউ দেয় নাই। নিজেদের দায়িত্ব বোধ থেকে এই দায়িত্বটা নিছি যে আর কত আমাদের সিনেমা এই গহ্বরের মধ্যে পড়ে থাকবে, গুহার মধ্যে পড়ে থাকবে। এই গুহা থেকে সিনেমাকে তুলে আনার দায়িত্ব কেউ নিচ্ছে না, শুধু মুখে বুলি আওড়াচ্ছে। আমরা নিচ্ছি, আমরা নিয়েছি এবং আমরা নিব, আমরা কথা বলবো। আজকে আওয়াজ না তুললে, কথা না তুললে, আরে না করলে তো মায়েও দুধ দেয় না। আজকে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের পাওয়ার দেখেন। এক ছাগল কাণ্ডে আমাদের কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতিবাজ ধরা পড়ে যায় একজন কন্টেন্ট ক্রিয়েটরের কারণে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কারণে একজন ভালো মানুষ তার সম্মানটা ফেরত পায়। একজন কন্টেন্ট ক্রিয়েটর আঙুল দিয়ে তুলে দেখায় যে এই লোককে দুর্নীতিবাজ আর এই লোকটা ভালো কাজ করে, এই লোককে সম্মান দেন, এই লোককে অসম্মান করেন, যেটা এখনকার যুগে সংবাদ মাধ্যমও করতে পারে না, সেটা কন্টেন্ট ক্রিয়েটররা করে দেখায়। সো কন্টেন্ট ক্রিয়েটর হেলাফেলা করার জিনিসটা খেলার জায়গা না। মানে নিজেদের সম্মান যদি নিজেরা না রাখেন, আপনারা যেভাবে শুরু করেছেন সেইভাবে যদি চলতে থাকে, দিন শেষে মানুষ কন্টেন্ট ক্রিয়েটর একটা গালি হিসেবে ব্যবহার করবে। আরে দূর, ওরা তো ফাতরা, ওরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এগুলো করে। তাই সম্মান দিতে হবে। কলকাতার যেই ইউটিউবার তুফান নিয়ে কোনো বাজে মন্তব্য যদি করে থাকে, সেটি তার ব্যক্তিগত অভিমত। তার সেই বাজে মন্তব্যটাকে তাকে সুন্দর করে বোঝানো যেতে পারে যে ভাই আপনার বিষয়টা এটা না, বিষয়টা এটা, কিন্তু সেইটার সঙ্গে একটা বাজে বিশেষণ যোগ করে দেওয়ার কি দরকার। অথবা আমরা যদি কলকাতার কোনো সিনেমা নিয়ে কোনো বাজে মন্তব্য করে থাকি, তাদেরও সেই একই দায়িত্ব, তারাও সুন্দর করে সেটাকে ব্যাখ্যা করতে পারে। সঙ্গে যদি আরো গালিগালাজ অ্যাড করে দেয়, তাহলে তো যুদ্ধের এলান করে দিল যে আসেন, খেলা হবে, খেলা হবে, নারায়ণগঞ্জের শামীম ওসমান আসেন, খেলা হবে। এটা তো কাম্য না, এটা তো হওয়ার কথা না। দিন শেষে আমরা তো সেই সম্মানটা, নিজেদের সম্মান যদি নিজেরা ধরে না রাখতে পারি, তাহলে মানুষের কাছে সম্মান চেয়ে আসলে নিজেদেরকে ছোট করার কোনো যুক্তি দেখি, মানে দেখি না, লজিক দেখি না। আমার মনে হয় আপনাদের আরো সংযত হইতে হবে। হ্যাঁ, আমাকে একজন গালি দিছে, দেখ মুখটা তার খারাপ হয়েছে, কিন্তু তার গালির যদি রিপ্লাই আমি আরেকটা গালি দিই, সাথে মুখটা আমারও খারাপ হবে। সে কি বলছে, সে বা তুফান নিয়ে যা বলছে, সেটা বলার পরে তার কন্টেন্টের নিচে যতগুলো কমেন্ট আসছে, সেই লোক যদি সেই কমেন্ট গুলা পড়ে থাকে, অ্যাটলিস্ট লজ্জায় সে আর একটু এই কথাগুলো আর তুফান নিয়ে বলবো না, যদি তার লজ্জাবোধ থেকে থাকে। আমি তো পড়লাম অরিত্র না কি জানি, তার কন্টেন্টের নিচে কমেন্ট গুলো আমি পড়লাম, একটা কন্টেন্টও তোর, একটা কমেন্টও তোর পক্ষে যায় নাই, ধুয়ে দিছে ওরে কমেন্টে, মানে ইয়েরা যারা ওর কন্টেন্ট দেখে। ঠিক তেমনি মানে যখন ওকে নিয়ে, যখন অরিত্রকে নিয়ে যখন আমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটার বাজে মন্তব্য করছে, তখন তার কন্টেন্টের নিচে যায় দেখেন তাদেরকেও ধুয়ে দিচ্ছে। এখন হয়তো বলবেন যে ভাই এরা অরিত্রর ফ্যান, ওই দেশের ফ্যান, আবার এরা বলবে শেষ হবে না, এইভাবে বললে শেষ হবে না, অফ যেতে হবে, যে অফ যাবে সে বড় হবে। এখন কি বড় হইতে চান সেই ডিসিশনটা নেন। আরো একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ইউটিউবার তুফানকে এমন ভাবে হাইলাইট করতেছে যে তুফান কলকাতায় ভালো করে নাই, তুফান কলকাতায় ড্রাস্টিক ইয়ে মানে খুব বাজে একটা সিচুয়েশন হয়েছে, কোনো ড্রাস্টিক একটা স্টার্ট হয়েছে, খুবই ফলাফল খুবই ভয়ানক, মানে এমন ভাবে বিশেষণ দিয়ে দিয়ে কলকাতায় এটাকে এমন একটা ফলো করতে চাইতেছে, ওভারঅল ওয়ার্ল্ডেই জানি তুফান একেবারে বাজে ফলাফল করছে। আরে ভাই কলকাতা তো একটা পার্ট, কলকাতা একটা পার্ট ওয়ার্ল্ডে, ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে সর্বোচ্চ কয়েক কোটি টাকা আশা করা যায়, সর্বোচ্চ। ওইটা বাদ দিলে
শুধু বাংলাদেশ থেকে 30 কোটি, ওয়ার্ল্ডের অন্য জায়গা থেকে 14-15 কোটি, তারপরে ওটিটি, তারপরে আরো ইউটিউব, তারপরে আরো অনেক জায়গা আছে 50 কোটি 60 কোটি টাকা কামাই করার জন্য। কলকাতার 2 কোটি টাকা বাদ দেন, ওটা তো আশাই করি না। সব জায়গায় যে একেবারেই মানে বাম্পার হবে এটা তো আশা করা ভুল। সব জায়গায় কি আমি ছক্কা মারবো? প্রত্যেক বলে কি 6 মারা যায়? একটা প্লেয়ার 10টা বল খেললে 10টা বলে কি 6 মারে? একটা বল তো ভাই সে ডট মারবে, ঠেকাবে। একটা বল বাউন্ডারি মারবে, একটা ছক্কা মারবে, একটা 1 রান নিবে, একটা 2 রান নিবে, সেই তো প্লেয়ার। শাকিব খানকে কি প্রমাণ দিতে হবে? মালিক আফসারি ভাই যে কথাটা বলছে, তুফানকে কি প্রমাণ দিতে হবে কলকাতায় যে তুফান ভালো হয়েছে না? কলকাতার সার্টিফিকেট দিতে হবে তুফানের? লাগবে না তো কলকাতার সার্টিফিকেট। দর্শকের সার্টিফিকেট পাইছে তুফান, কলকাতার দর্শকের সার্টিফিকেট, রিভিউয়ারদের সার্টিফিকেট লাগবে না। ওদের দর্শকরা দেখে বলছে 10-এ 10, ওদের দর্শকরা দেখে বলছে পয়সা উসুল, ওদের দর্শকরা দেখে বলছে সকালে দেখছি আবার দেখবো। এই লজ্জা, এটা দেখার পরে যখন উল্টাপাল্টা রিভিউ দিবে, তখনও যদি তাদের লজ্জাবোধ কাজ না করে, তাহলে তো তাদের নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। কেন এত কথা বলা বলি? ছেড়ে দেন তাদেরকে তাদের রাস্তায়, ঘেউ ঘেউ করুক কিছুক্ষণ। ওর ঘেউ ঘেউ দেখে যদি আপনিও ঘেউ ঘেউ করেন, বিষয়টা তো এরকম হয়ে দাঁড়াবে যে অমুক এলাকায় কুত্তা ঘেউ ঘেউ করছে, ওই ঘেউ ঘেউ শুনে অমুক এলাকায় আবার ঘেউ ঘেউ শুরু করছে। কেন এরকম হবে বিষয়টা এরকম হইতে দেন না যে অমুক এলাকায় কুত্তা ঘেউ ঘেউ করছে, এই এলাকায় কুত্তাই নাই। ভালো লাগবে না সেটা যদি এরকম হয়? আমার মনে হয় এই সিচুয়েশনটা দা এন্ড হওয়া উচিত, এবং সেটা বাংলাদেশের তরফ থেকে হওয়া উচিত। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা দেখায় দেখ, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট গিভ এ শিট টু দেম। তারা কি বললো না বললো সেটার উপরে বেস করে বাংলাদেশ ছবি বানাবে না, বাংলাদেশের কোনো ডিরেক্টেড ছবি বানাবে না। তাদের টেস্টের জন্য বাংলাদেশের সিনেমা হয় না। আগে প্রায়োরিটি পাবে বাংলাদেশের দর্শকের টেস্ট কি। হ্যাঁ, ওরা যদি বলে বাংলাদেশের দর্শকের টেস্ট ঘাটিয়া, বাংলাদেশের দর্শকের টেস্ট খারাপ, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের দর্শকের আনন্দ পাবে, বাংলাদেশের দর্শক এন্টারটেইনড হবে, দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। যাই হোক, আজকে একটু উত্তেজিত হয়ে গেলাম, মানে নিজের উপরে এসে পড়ছে তো, কন্টেন্ট অনেক বড় হয়ে গেছে। বোধ করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি কথা বলতে চেয়েছিলাম আর কি বলেছি। আই হোপ যে বুঝার সে বুঝবে। পরিশেষে এটাই বলতে হয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।